সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিংস সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে আছেন রাজিকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক, বাসদ। আপনাকে সহ-সাধারণ সম্পাদক, বাসদ। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা একটা জিনিস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এই একদিন আগেই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেল, বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে অস্বাভাবিক ফল করেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এর আগে কখনো ভারতীয় জনতা পার্টি উল্লেখযোগ্য সংখ্যক আসন পায়নি। এবার তো 2/3-এরও বেশি পেয়েছে, 205টা আসন পেয়েছে। এই বিজয়ের মধ্যে দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক তো অনেক টানাপোড়েন চলছে, আপনি জানেন। এই বিশেষ করে গত 2 বছর তো এরকমই চলছিল। তো সেই অবস্থায় এই নির্বাচনের ফলাফল বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে কোনো রকমের প্রভাব ফেলবে কি না? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি অনেক দিন ধরে এই রাজ্যটা মানে দখল করবার যদি বলি ওইভাবে, বা ভোটের ইস্যুতে এই রাজ্যের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা অনেক দিন ধরেই করেছিল। গতবার তারা 77টার মতো আসন পেয়েছিল। সো এইবার কিন্তু আমরা যেটা দেখেছি যে এক অর্থে মমতা ব্যানার্জিকে অনেকগুলো বিষয়ের সাথে একসাথে লড়তে হয়েছে। এসআইআর যে ব্যাপারটা ছিল, ভোটারের সংখ্যা হচ্ছে গিয়ে কমে যাওয়ার যে বিষয়টা ছিল, এবং এর পাশাপাশি আমরা দেখেছি হচ্ছে গিয়ে ইলেকশন কমিশনের সেখানকার ভূমিকা। মানে অনেকগুলো ফ্রন্টে মমতা ব্যানার্জিকে একসাথে, মানে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফাইট, এবং সেই ডিফিকাল্ট ফাইটে এইরকম একটা পরিবর্তন যেটা ঘটার সেটা হচ্ছে গিয়ে ঘটেছে। আমরা হয়তো ভবিষ্যতে আরও কয়েকদিনের মধ্যে আরও অনেক ধরনের ডেটা দেখবো, কারণ আমার কাছে মনে হয় না যে এই পুরোটাই শুধুমাত্র আইডেন্টিটি পলিটিক্স। এটার সাথে এই ডিফিকাল্টিস যেগুলো আছে সেগুলো ছাড়াও মমতা ব্যানার্জির যে গত এই দীর্ঘ সময়, প্রায় 1.5 দশকের যে শাসন ব্যবস্থা, সেখানকার গভর্নেন্সের যে ইস্যুগুলো আছে, উন্নয়নের ক্ষেত্রে সফলতা যদি আমি বলি যে রিলেটিভলি কম থাকা, বা এমপ্লয়মেন্ট বা অন্যান্য জিনিসপত্রগুলো সেখানে আছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো পালন করেছে। সো এই পুরো জিনিসটা কীভাবে এফেক্ট করেছে সেটা আমরা হয়তো সামনে পরের দিনে বুঝতে পারবো। কিন্তু দেখুন, বিজেপির এখানে চলে আসাটা, বাংলাদেশ ভারতের সম্পর্কের কথা যেটা বলেছেন, এখানে অনেকগুলো ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন তো হচ্ছে কি, আমরা জানি যে পশ্চিমবঙ্গের সাথে ন্যাশনাল লেভেলে আমাদের বেশ কিছু আনরিজলভড ইস্যু আছে। আমরা তিস্তার ইস্যুর কথাই বলি বা অন্যান্য জায়গায় বলি, সেই জায়গায় মমতা ব্যানার্জির খুব স্ট্রং একটা স্ট্যান্স ছিল, যে কারণে এই ধরনের আলাপ আলোচনাগুলো সামনে আগায়নি। এখন যেটা হয়েছে যে কেন্দ্রীয় সরকার এবং ভারতের এখানকার প্রাদেশিক সরকার একই দল এখন হচ্ছে গিয়ে ক্ষমতায় আছে। সেই ক্ষেত্রে কোনো ধরনের দৃশ্যমান পরিবর্তন ঘটবে কিনা সেইটা হচ্ছে একটা ইস্যু, যেটা হয়তো পজিটিভলি ট্রান্সফর্ম হলেও হতে পারে, সেটা একটা জান। আরেকটা, বাট যেইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য খুব কনসার্নের একটা বিষয় হয়ে দাঁড়াবে, সেইটা হচ্ছে যে আপনি যদি এই নির্বাচনের সময় বিজেপির ক্যাম্পেইনের ফোকাস দেখেন, বা ইভেন এসআইআর এর ব্যাপারগুলোও যদি দেখেন, তাহলে সেইখানে বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশি বিরোধী একটা আন্ডারটোন সেখানে ছিল। এবং সেইখানে আমরা সবসময় দেখেছি যে বর্ডার এরিয়া দিয়ে পুশ ইন করার যে একটা টেন্ডেন্সি আমরা বিভিন্ন সময়ে দেখেছি। এখন যেটা একটা বড় প্রশ্ন, যে এসআইআর এর মাধ্যমে যেই প্রায় 90 লক্ষ যে মানুষজনকে মোটামুটি মানে ভোটিং ইস্যু থেকে বাদ দেওয়া হলো, তাদেরকে আবার বাংলাদেশি বলে আইডেন্টিফাই করে পুশ ইন করার কোনো ধরনের চেষ্টা হয় কিনা। যদি সেটা হয়, যদি সেই ধরনের কোনো প্রবলেম ঘটে, তাহলে আমরা যেটা আপনি একটু আগে বলছিলেন যে সম্পর্কটা ইতোমধ্যেই অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি মানে খুব বেশি একটা টেন্সড একটা অবস্থায় আছে। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, সেইটা হচ্ছে গিয়ে আরও বেশি ফুয়েল ঘটাবে। এখন কেন্দ্রীয় সরকার, তার এখন একটা অজুহাত আছে, তারা অনেক কাজকর্ম এই প্রাদেশিক সরকারকে দিয়ে করাতে পারে, যার ফলে একটা নেগেটিভ একটা কনসিকুয়েন্স ঘটবে। এইটা হচ্ছে কি একটা। সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল যে রেটরিক আমরা দেখেছি বিজেপির, যে যিনি ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হবেন তার বাংলাদেশের বিরুদ্ধে বা বিভিন্ন জায়গায়, এই রেটরিকগুলো যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে একটা না একটা সময় হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ বা বাংলাদেশের সুশীল সমাজ সবাই হচ্ছে কি সেটার একটা রেসপন্ড করতে থাকবেন।
এবং এইটার ফলে যে টেনশনটা, সেই টেনশনটা আরও বেশি ঘনীভূত হবে, আরও বেশি হচ্ছে গিয়ে সমস্যা তৈরি হবার পসিবিলিটি আছে। আবার এইটার একটা ইকোনমিক ডাইমেনশন আছে, যেমন বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন তো কলকাতায় যান, চিকিৎসার ইস্যুতেই যান, শিক্ষার জন্যই যান, বা হচ্ছে গিয়ে ইস্যুতেও যান। যদি সেখানে একটা নেগেটিভ এই ধরনের একটা অ্যাটিটিউড যদি তৈরি হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ইকোনমির জন্য খুব একটা সুবিধাজনক সিচুয়েশন তৈরি হবে না, আমাদের জন্য হচ্ছে গিয়ে একটা নেগেটিভ বিষয় তৈরি হতে পারে। সো ইকোনমিক এই ধরনের একটা ক্রাইসিস বা ইস্যু, পুশিনের যে ব্যাপারটা বলতেছি, সেই পুশিনের জায়গাটা, প্লাস হচ্ছে গিয়ে আপনার যে পারস্পরিক যে সম্পর্ক বা আস্থার যে জায়গাটা বক্তব্যের মাধ্যমে, এই তিনটা ক্ষেত্রেই নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ার পসিবিলিটি আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা অনেক সময় জানি যে ভোটের সময় অনেকেই অনেক কিছু বলেন, তো রাজ্য শাসন করার সময় বা হচ্ছে আইন কানুন বা পলিসি তৈরি করার সময় হয়তো সেই জায়গা থেকে সরে খানিকটা মাঝামাঝি জায়গায় চলে আসেন। সেই ঘটনাটা ঘটবে কিনা পশ্চিমবঙ্গে সেটা আমরা এখনো বলতে পারছি না। সেটা যদি হয় তাহলে হচ্ছে গিয়ে হয়তো সিচুয়েশনটা অত বেশি ঘোরালো হবে না, কিন্তু সেটা হওয়ার পসিবিলিটি এক অর্থে কম। কারণ আপনি যদি বিজেপি দেখেন বা তার যে ভোটার বেসটা দেখেন, সেই ভোটার বেসটা যদি একটু উগ্র এই ধরনের বক্তব্য পছন্দ করে বা সেটাকে হচ্ছে প্রেফার করে, তাহলে পলিটিক্যাল পার্টিও কিন্তু ওই ধরনের বক্তব্য বা ওই ধরনের পলিসিই নিবে, যার ফলে হচ্ছে কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সো এই জায়গাগুলোতে একটা বড় ধরনের শঙ্কার জায়গা এসে থাকে। একটা জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে যে বিশেষ করে তিস্তা চুক্তি নিয়ে যখন দুই দেশের মধ্যে আলোচনা হয়, বিশেষ করে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের কালে, তখন কিন্তু ওই বিষয়টা প্রায় ফয়সালা হয়ে যাওয়ার মুহূর্তে মমতা ব্যানার্জি বেঁকে বসলেন এবং আসলেন না। তো এইবার তো যেহেতু মমতা নেই, বিজেপি, আপনি কি আশাবাদী যে এবার আর এই চুক্তি স্বাক্ষরে? এখানে দুইটা ব্যাপার। অনেক সময় যেটা হয়, যখন রাজ্য এবং প্রদেশ এই ব্যাপারটা থাকে, অনেকে কিন্তু একজন আরেকজনের ইন্টারেস্টই সার্ভ করেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। ব্যাপারটা আমরা এক্স্যাক্টলি ঠিক জানি না, বাট সেটা এখন একটা টেস্টে পড়বে। যদি কেন্দ্রীয় সরকার ভারতের, তারা যদি সিরিয়াসলি এইটাতে ইন্টারেস্টেড হয়, এখন কিন্তু হচ্ছে গিয়ে তাদের মানে প্রাদেশিক সরকারও যেহেতু তাদের দল, তাহলে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা। কিন্তু টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমি মনে করি না এখনও যে সেই ধরনের কোনো জায়গায় হচ্ছে গিয়ে আমরা যাব। কারণ আমরা এখনও যেটা বলছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখনও অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ছিল তার থেকে অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু সেটা আমার মনে হয় না যে এখনও ওই জায়গায় পৌঁছেছে যেখানে হচ্ছে গিয়ে এই বিষয়গুলোকে নিয়ে সরাসরি অ্যাড্রেস করার মতো একটা পজিশনে আমরা যাব, বা ভারত সরকার তার যেই পজিশন আছে সেখান থেকে সরে এসে বাংলাদেশের জন্য উপকার হবে এরকম কোনো একটা জায়গায় যাওয়ার মতো পজিশন এখনো পৌঁছেছে বলে আমার মনে হয় না। সো এইটা একটা আমার ব্যক্তিগত মতামত, এইটা একটা কাইন্ড অফ একটা আনরিজলভড ইস্যু হিসেবে আরও কিছুদিন থেকে যাবে এই জায়গায়। ডক্টর শাহান, আপনাকে এই পর্যায়ে ধন্যবাদ। আর রাজিকুজ্জামান রতন, আপনার ভাবনা, আপনি তো রাজনীতি করেন, রাজনীতির সঙ্গে এটা অনেক ক্লোজলি পশ্চিমবঙ্গকে মনিটর করেন, কিন্তু এই বিজেপির যেভাবে মানে এটা বলতে পারেন না, ভোটের একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটা, ভোটের বিপ্লবটাকে কিভাবে দেখছেন এক? আর দুই নম্বর হচ্ছে, আপনি কি মনে করেন যে এটা নাটকীয় পরিবর্তন হবে বাংলাদেশ ভারত সম্পর্কে, বিশেষ করে তিস্তা চুক্তি সইয়ের মধ্যে দিয়ে? ধন্যবাদ। রাষ্ট্রের সম্পর্ক, প্রতিবেশী মানে রাজ্যের সঙ্গে আমাদের রাষ্ট্রের সম্পর্ক, এগুলো অনেকগুলো ফ্যাক্টর দ্বারা মানে ডিসাইডেড হবে, যেটা প্রফেসর বললেন। আমাদের একটা জিনিস খেয়াল করার মতো যে বিজেপির উত্থানটা কেমন করে পশ্চিমবঙ্গে হলো। ভারতের অন্যান্য জায়গায় বিজেপি ক্ষমতায় আগেই চলে এসছে, রাষ্ট্র ক্ষমতায় বিজেপি আছে, কিন্তু পশ্চিমবঙ্গে তারা কিন্তু খুব বেশি জায়গা করতে পারেনি। 2016 সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভায় তারা 0 আসন ছিল। মমতার হাত ধরেই 2011 সালের পর থেকে মমতার হাত ধরেই বিজেপির যে আগমন, এবং 16 সালে 3টা আসন, 21 সালে 77টা আসন, এবং এবার প্রায় 2/3 বেশি আসন তারা পেল। এর পেছনে রাজনৈতিক কেমিস্ট্রিটা কি সেটা একটু দেখা দরকার। মমতার এতদিনের দীর্ঘদিনের শাসন পরিচালনায় সে সবচেয়ে বেশি আক্রমণ করেছে কাকে, সেটা যদি দেখা দরকার যায়, 3000-এর উপরে বামপন্থী অফিস স্থাপনা, এগুলো ভাঙা, নেতাদেরকে হত্যা, প্রকাশ্যে মিছিলের মধ্যে পিটিয়ে এবং ছুরিকাহত করে বিধায়ককে হত্যা করার মতো ঘটনাও ঘটেছে ওখানে। কংগ্রেসকে সে ওখানে দাঁড়াতেই দিতে চায় নাই।
তাহলে মমতার বিপক্ষে কে দাঁড়াচ্ছে? কংগ্রেস নাই, বামপন্থীদেরকে প্রবল চাপের মধ্যে রাখা। হ্যাঁ। ফলে যাকে হাত ধরে সহযোগী হিসেবে নিয়ে এসেছিল সেই তখন প্রতিযোগী হয়ে উঠেছে এবং এবারের নির্বাচনে সেটা দেখা গেল। তার সঙ্গে বিজেপির যে অনৈতিক রাজনীতিটা বলবো এই অর্থে, সে গোটা ভারতে এই সেন্টিমেন্টটা তৈরি করে যে গরুর মাংস খাওয়ার বিরুদ্ধে, কিন্তু বিফ এক্সপোর্টার যে প্রথম 10 জন ভারতের আছে, ভারত তো হচ্ছে বিফ এক্সপোর্টিংয়ে পৃথিবীতে দ্বিতীয়, Yeah. ব্রাজিলের পরে, কখনো কখনো ব্রাজিলের সঙ্গে কম্পিটিশন করে 1 নম্বরে যায়। সে হচ্ছে দ্বিতীয় বা প্রথম বিফ এক্সপোর্টার কান্ট্রি, কিন্তু সেই বিফটাকে তাহলে কে এক্সপোর্ট করে? সেখানে দি আরাবিয়ান বিফ এক্সপোর্টার্স কিংবা ইন্দিরা নয়ির যে পেপসিকো, এরা কিন্তু বিজেপির মূল ফাইন্যান্সিয়াল, অথচ তারা কিন্তু আবার বিফ এক্সপোর্টিং কোম্পানি। তাহলে কীরকমভাবে বিষয়টা করে? কিংবা রিলায়েন্স বলেন, আদানি বলেন, তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কটা কী? এবং এগুলোর ফলে নির্বাচনে যে ব্যাপক পরিমাণ টাকার খেলা, ধর্মীয় উগ্রতার ব্যবহার এবং তার সঙ্গে এসআইআরের নামে কিভাবে একটা ভোটার যে ডেমোগ্রাফিকেরও চেঞ্জ করে দেওয়া, এমনকি পশ্চিমবঙ্গে যারা দীর্ঘদিন বিধায়ক ছিলেন সেই বিধায়ক এবার ভোটার তালিকায় তার নাম বাদ পড়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। সেগুলো একটা দিক। আর তার সঙ্গে আরেকটা দিক খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভূ রাজনৈতিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খেয়াল করে দেখেছেন, ভারত বাংলাদেশের যে 3টা রাজ্য বাংলাদেশের চারপাশে, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা, 3 জায়গায় কিন্তু মৌলবাদী দলগুলো ক্ষমতায় চলে এসছে। এর কারণটা কি? 47-এ ভারত যখন ভাগ হয়, তার আগে তো একটা দ্বিজাতি তত্ত্বের নামে একটা বিষয় ছিল এবং সেইটার বিরোধিতা করে আমাদের এখানে ভাষা আন্দোলন হয়েছে, আমাদের এখানে একটা জাতীয়তাবাদী উত্থান হয়েছে, একটা সর্বধর্ম সমন্বয় বলি অথবা ধর্মনিরপেক্ষতা বলি অথবা অসাম্প্রদায়িক চেতনার বিকাশ হয়েছে। পশ্চিমবঙ্গেও কিন্তু বামপন্থীদের কারণে এই জায়গায় একটা চর্চাটা ছিল, কিন্তু সেই জায়গাটা কিভাবে ভারতের বিভিন্ন জায়গায় ধসে গেছে বা ধসিয়ে দেওয়া হয়েছে। যে মানুষটাকে একসময় গুজরাটের কসাই বলা হতো, সেই মানুষটাই ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল। তো এই যে মানে উগ্র রাজনীতির চর্চা, এবং যখনই দেখবেন নির্বাচন আসলে ভারতের রাজনীতিতে 2টো জিনিস আসে। এক হলো পাকিস্তানের সঙ্গে একটা উত্তেজনা বাড়িয়ে তোলা, আর হলো বাংলাদেশের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তোলা। তার মানে ভারতের রাজনীতিতে এখনও যে প্রায় কোনো কোনো ক্ষেত্রে 20%, কোনো কোনো জায়গায় 30% পর্যন্ত যে মুসলিম ভোটার আছে, এই ভোটারদেরকে কিভাবে কখনো দমন করবে অথবা পক্ষে নিয়ে আসবে, এটা কিন্তু ভারতের রাজনীতিতে খুব ভালোভাবে চলে। তো এই পরিস্থিতিটা দেখে আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে যদি বিবেচনা করি, তাহলে দেখব এখানে প্রচণ্ড চাপের মধ্যে রাখার চেষ্টা করবে আমাদের বাংলাদেশকে, এবং বাংলাদেশেরও একদল উগ্র মৌলবাদী আছে, তারাও তাদের সামর্থ্য কতটুকু, প্রয়োজন কতটুকু, এগুলো বিবেচনা না করে এমন এমন কিছু কথা বলে। এখন যদি এখান থেকে কেউ বলে যে আমরা 7 সিস্টারকে করে ফেলবো, দখল করে ফেলবো, তখন তার পাল্টা কথা তো ওখান থেকেও আসবে। এখানে যদি সাম্প্রদায়িকতার মানে উন্মাদনার চর্চা হয়, তাহলে তার পাল্টা প্রতিক্রিয়া তো ওখানেও হবে। এইটা কিন্তু এই পাল্টাপাল্টিটা চলতে থাকবে। এটা হবে কি 2 অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা বাড়িয়ে তুলবে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস কাজ করে। একটা হচ্ছে অর্থনীতি, 2 নম্বর ভূ রাজনৈতিক বিষয়, 3 নম্বর হচ্ছে স্টেট টু স্টেট রিলেশনস। হ্যাঁ, এখন অর্থনীতির ক্ষেত্রে ভারত তো আমাদের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করতেই হবে, অথবা আমাদেরও তার কাছে কিছু জিনিস কিনতে হবে, বিক্রি করতে হবে। ভূ রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এখন আমেরিকার সঙ্গে যখন আমাদের চুক্তি কিংবা শর্ত মেনে চলা, তখন সেটাকে ভারত কীভাবে ডিল করবে। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের আন্তঃরাষ্ট্র সম্পর্কগুলো যেগুলো হবে, সেটা কি রাজ্যের সঙ্গে সম্পর্ক দ্বারা প্রভাবিত হবে? যে কথাটা আপনি বলেছেন যে পানি নিয়ে কি হবে, পানি যেটা আসছে ভারত থেকে বাংলাদেশে, আসলে ভারত থেকে বাংলাদেশে আসলেও মূলত তো আসছে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে। তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি উগ্রতার রাজনীতি হয়, তাহলে কিন্তু এই প্রশ্নটাও আবার আসবে, কেন বাংলাদেশকে পানি দেব? এটা যে একটা আন্তর্জাতিক ন্যায্যতার প্রশ্ন আছে, এটার যে মানে বলবো আন্তর্জাতিক নীতির সঙ্গে সঙ্গে পানির যে একটা মানবিক অধিকার আছে, পানির যে একটা ভৌগোলিক অধিকার আছে, পানির যে একটা ভূপ্রকৃতিগত অধিকার আছে। কারণ প্রকৃতির তো কোনো নাই, সীমানা নাই, সীমানা হয় রাজনৈতিক।
বাতাস তো একদিক থেকে আরেক দিকে বয়ে যাবে, পানি তো উপর থেকে নিচের দিকে গড়িয়ে যাবেই। সেটাকে আমরা রাজনৈতিক সীমানা দিয়ে যখন ভাগ করি, তখন আমরা প্রকৃতির নিয়মটাকেও রাজনৈতিক সীমায়িত করার চেষ্টা করি, সেগুলোর প্রভাব কিছুটা পড়বে। সব মিলিয়ে যেটা হবে, আমাদের এখানে উগ্রতার চর্চা ভারতের উগ্রবাদীদেরকে সুবিধা দেবে, ভারতের ওখানে উগ্রবাদী চর্চাকে কেন্দ্র করে বাংলাদেশেও উগ্রতার একটা চর্চা হবে। ফলে দুই দেশের জনগণ কিন্তু একটা খুব কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়বে। ব্যবসায়ীদের খুব একটা অসুবিধা হবে না। যাই হোক, কিন্তু মমতার পরাজয়ের অন্যতম কারণ কি? মমতার পরাজয়কে তারা এখন মোটা দাগে যারা বিশ্লেষণ করছেন তারাও দেখাচ্ছেন যে প্রথমত বিরোধী পক্ষকে দমন করা, দ্বিতীয়ত হচ্ছে মমতার চারপাশে যে ব্যক্তিবর্গ ছিল তাদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি। ব্যক্তিগতভাবে মমতা একটা সৎ মানুষের ভূমিকা নিতেন, কিন্তু তার চারপাশে যারা ছিল তাদের। 3 নম্বর হচ্ছে যেটা বলা হয়েছে যে ওই মানে মাইনরিটি তোষণ করার এক ধরনের ব্লেম তার উপর দিয়ে মেজরিটির উগ্রতা বাড়িয়ে তোলার একটা সুযোগ সেখানে তৈরি করা হয়েছিল। এই তো ভোটের কৌশল। হ্যাঁ, চতুর্থত ওখানে মতুয়ারদের একটা বড় বিষয় আছে, সেটাকে হ্যান্ডেল করতে না পারা। আর পঞ্চমত যে মমতা সম্পর্কে বিষয় ছিল যে ব্যক্তিগতভাবে তিনি এমন কিছু কথা বলতেন বা এমন কিছু আচরণ করতেন যেটা মানে মধ্যবিত্তের যে একটা সাধারণ মান যেটা ছিল সেটা তো নষ্ট করেইছে, বরঞ্চ একটা প্রচণ্ড প্রবল বিরোধিতা তৈরি হয়েছে এনটি মমতা, সেটা পুরোটা ক্যাশ করেছে আসলে বিজেপি। ধন্যবাদ আপনাকে। ডক্টর শাহান, আপনি তো যা বলছেন আগেও, কিন্তু আমি আরেকটা প্রশ্ন এই সুযোগে করতে চাই। সেটা হচ্ছে যে একটা পুশিনের একটা ঘটনা ঘটতে পারে বলে একটা ধারণা করা হচ্ছে, কারণ যেহেতু যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তার মুখ থেকে কিছু বক্তব্য আমরা শুনেছি, বা অন্যান্য বিজেপি নেতাদের বক্তব্য কিন্তু তাই দেখা যায়। এই অবস্থায় পুশিনের ঘটনা ঘটলে বাংলাদেশের পরিস্থিতি তখন কী হবে, বাংলাদেশ সরকারই বা কী করবে? ধন্যবাদ। মানে এই ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলোকে আপনার শক্তভাবে ডিল করা ছাড়া তো হচ্ছে কি আপনার আসলে কোনো ধরনের কোনো অপশন এখানে নেই। মানে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে যেটা আমি বলছিলাম যে রেটরিক এক জিনিস, বাট এটাকে হচ্ছে গিয়ে সেটাকে বাস্তবায়ন করার ঘটনা কি জানি। আজকে আমি দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী খুব সম্ভবত বলেছেন যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে হচ্ছে গিয়ে সরকার হচ্ছে গিয়ে ব্যবস্থা নিবে। এখন অ্যাট দ্য সেম টাইম আপনি এটা ব্যবস্থা নেওয়ার সাথে সাথে মানে এই ধরনের মন্তব্য করার সাথে সাথে আপনাকে আসলেই যদি এরকম ঘটনা ঘটে শক্ত ব্যবস্থা নেওয়া। 2 হচ্ছে গিয়ে বোথ কেন্দ্রে যে সরকার আছে বা এসে আছে তার সাথে হচ্ছে গিয়ে নেগোসিয়েশন বা ইসে করা, এই ধরনের কাজকর্মগুলো আপনার এটা করতে হবে। এটা আপনার ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ বা ডিপ্লোমেসির যেই সেটা আছে সেটার সাথে হচ্ছে এটা সম্পর্কযুক্ত। আমি জাস্ট হচ্ছে গিয়ে এই নির্বাচনটা নিয়ে আমার ধারণা যে আমরা আরও একটু অ্যানালাইজ করবো, কিন্তু কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা যে বলছিলাম যে মমতা ব্যানার্জির হারার কারণটা কি হতে পারে। দেখুন, আপনি যদি ভোটের পার্সেন্টেজ দেখেন তো খুব সম্ভবত আমি যদি যতটুকু জানি যে ভোটের পার্সেন্টেজের ডিফারেন্স খুব সম্ভবত 45 আর 41, মানে বিজেপি হচ্ছে 45% আর তৃণমূল হচ্ছে 41%। বেশি না, খুব বেশি এখানে নেই, বাট ফার্স্ট পাস দ্য পোস্টে এরকম হতে পারে যে 4%-এর ডিফারেন্স, কিন্তু আপনার আসন সংখ্যা প্রায় অনেক বেশি, 80 বা আরও হয়তো বেশি। যেটা ইম্পর্টেন্ট যে আপনি যদি ওভারঅল দেখেন যে 2026-এ আগে 2021-এ বোধহয় মানে ভোটের হিসাব যদি দেখেন বা তারও আগে যদি 2016-এর হিসাবও দেখেন, সেখান থেকে কিন্তু মমতার ভোটের পার্সেন্টেজ হিসাবে 7% মতো কমেছে। সর্বোচ্চ খুব সম্ভবত 48% মতো ছিল, সেটা কমে 41% এসেছে। এখন দেখুন এখানে কয়েকটা ব্যাপার আছে। নাম্বার 1, যে তার মানে হচ্ছে মমতার যে কোর ভোটগুলো ছিল মমতা সেই ভোটটার পুরোটা ধরে রাখতে পারেননি। এর মধ্যে কিছু ভোট হয়তো তার কাছ থেকে সরে যেয়ে কংগ্রেস, বাম বা তার মানে ভোটগুলো ভাগ হয়েছে, যেটা একটা বড় পসিবিলিটি। আমি দেখলাম যে মুসলিম ভোট যেটা ছিল সেটা পুরোটা যেটা তার কাছে গিয়েছিল শেষবার, এবার সেই ঘটনাটা ঘটেনি, সেই ভোটগুলো ভাগ হয়েছে। তার মানে ওই জায়গায় একটা বড় ইস্যু হয়েছে। সেকেন্ড যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে মুসলিম ভোট বাদ দিয়ে অন্যান্য যে ভোটগুলো আছে সেই ভোটগুলোর একটা অংশ ডিফেক্ট করেছে, সেটা হচ্ছে গিয়ে তার কাছে আসলে আসেনি। এখন সেটার একটা বড় কারণ দেখুন, আমরা যদি হচ্ছে গিয়ে ভালো বা মন্দ
এই আলোচনাটাকে মানে সাইডে সরিয়ে দিই যে বিজেপি খারাপ বা বিজেপি সেই জায়গা থেকে স্ট্র্যাটেজিক্যালি যদি আমি হচ্ছে গিয়ে চিন্তা করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো আপনি পলিটিক্যাল স্ট্র্যাটেজিটাই হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত দেখেন সেটা হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত কাজ করলো কিনা, এবং আমাদের আসলে এই কাজটা করা খুব বেশি দরকার। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভোটার যখন ভোট দিতে যায়, ভোটার কিন্তু সবসময় এই কোনটা মানে ধর্মীয় উগ্র ইসে করে নিয়ে আসছে সেটা চিন্তা করে কিন্তু ভোটার সবসময় ভোট দেয় না। অ্যান্ড দিস দ্য লার্নিং ফর আস। আমাদের এখানেও 2031-এ ইলেকশন হবে, আমাদের ভোটাররাও যে চিন্তাভাবনা করবেন সেটার মধ্যে একটা জেনারেল ট্রেন্ড আছে। তারা কিন্তু সবসময় আমরা যেটা মনে করছি যে এটা উগ্রবাদী দল বা এটা ধর্মান্ধ দল, একে ভোট দেওয়াটা খারাপ, ভোটার কিন্তু সেইভাবে নাও চিন্তা করতে পারে। ভোটারের কাছে হচ্ছে ইকোনমিক জায়গাগুলো, ভোটারের কাছে হচ্ছে গিয়ে টাকা পয়সা, এই জিনিসপত্রগুলো অনেক বড় ফ্যাক্টর হতে পারে। যে কথাটা বললেন যে বিজেপির মানি কিন্তু একটা বড় স্ট্রেংথ, বিজেপি কিন্তু প্রচুর পরিমাণে মানি স্পেন্ড করতে পারে, এবং ইলেকশন অনেক বেশি ডাটা অ্যানালাইসিসের খেলা হয়ে যাচ্ছে। কোন জায়গায় আপনার কত পার্সেন্টেজ ভোট আপনার দরকার, কোন ধরনের ভোটার আপনার দরকার, সেইটা একটা। এই যে আপনি এই ভোটগুলোকে ভাগ করে দিলে বা এই ভোটগুলোকে আপনার কাছে নিয়ে আসতে পারলে আপনি হচ্ছে গিয়ে ইলেকশনে জিতে যাবেন, এই বিশাল সংখ্যাটা। কারণ যেটা বললাম 4% খুব কম ডিফারেন্স, কিন্তু সেই 4% ভোট তো হচ্ছে গিয়ে 100-র কাছাকাছি আসনের ডিফারেন্স করে দিচ্ছে। তো আমার মনে হয় এই ভোটার সাইকোলজিটা বোঝা, ভোটার আসলে কি চিন্তা করে ভোট দেয়, এবং এটা যে সবসময় আইডেন্টিটির প্রশ্ন না, আইডেন্টিটির প্রশ্নের বাইরেও যে ইকোনমিক কনসার্নগুলো থাকে, আইডেন্টিটির বাইরেও যে হচ্ছে গিয়ে আপনার অন্যান্য কনসার্নগুলো থাকে, এগুলো হচ্ছে পলিটিক্যাল পার্টি যত দ্রুত বুঝতে পারবে তত দ্রুত হচ্ছে গিয়ে আমার ধারণা উপকার হবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। ঘটনা আপনি জানেন যে আজকেই আমি বিজেপির একজন নেতার বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন মমতা ব্যানার্জিকে তারা বাংলাদেশে পাঠিয়ে দেবেন। তো আপনি এখন কিন্তু এটার মধ্যে তো অন্য একটা পলিটিক্স আছে নিশ্চয়ই। হ্যাঁ, এই ধরনের কিছু কথা তো থাকবেই। যেমন বলেছে না যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই শুভেন্দু বলছে। হ্যাঁ, শুভেন্দু বলছে। এবং এই শুভেন্দু কিন্তু একসময় মমতার ডান হাত ছিলেন, হ্যাঁ, ফলে ডান হাত থেকে তিনি আবার মানে হাতাহাতিতে লিপ্ত হয়ে গেলেন। ইয়া তো এই এমনকি মমতা এবার যে ক্যান্ডিডেট করেছিল, হিসাব করে দেখা গিয়েছে যে সেই ক্যান্ডিডেটের মধ্যে 77 জন কোনো না কোনোভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিল। তারা আবার বিজেপিতে আসন না পেয়ে, নমিনেশন না পেয়ে এসেছিল, তাদেরকে তৃণমূল আবার ক্যান্ডিডেট করেছিল। এই জন্য অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে যদি বিজেপি 115টা সিটেও জিততে পারে তাহলেও বিজেপি ক্ষমতায় যেতে পারবে, কারণ বিজেপির যে পরিমাণ টাকা আছে এবং নৈতিকতার যে কোনো ধার ধারে না টাকা, অর্থনীতি এবং নীতি দুটো যে পরস্পর বিরোধী হয়ে যায়, তারা ওই ইয়েকে সংসদ সদস্য কিনেও নিতে পারতেন। তো ফলে এইরকম হয়েছে পশ্চিমবঙ্গে পরিস্থিতি। কে কোথায় কি বলছে এবং তার কথার কতটুকু জবাবদিহিতা আছে এবং কতটুকু তার সাংস্কৃতিক মান প্রতিফলিত হয় সেগুলো এখন আর নাই। ফলে নির্বাচনের পরেও দেখলেন কতগুলো ঘটনা ঘটেছে ওখানে। তো এইটা আমাদের কিন্তু মমতার পরাজয়টা তো খুবই অন্যরকম। কারণ পরাজয় মানে দল হয়তো পরাজিত হতে পারে, কিন্তু মমতা নিজেকে সেভ করতে পারলেন না। এইটা এই মানে যে বাকি হচ্ছে যে গেরুয়া ঝড় যে বলা হচ্ছে তুফান, এই তুফানে তো উনিও কাবু হয়ে গেছেন। দুটো জিনিস আছে। একটা বলেছে যে যারা কেন্দ্রে আছে তারা রাজ্যে না থাকলে রাজ্যের উন্নয়ন হবে না, এরকম একটা বিষয় থাকেই। 2 নম্বর হচ্ছে ওই মমতা অনেক পদক্ষেপ নিয়েছেন, কি কন্যাশ্রী, আরও কত পদক্ষেপ, কিন্তু আরজি করের ঘটনার পরে গোটা কলকাতা শহর যে উত্তাল হয়ে উঠেছিল, সেই সময় ওই ডাক্তার যে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করলেন তার পাশে না দাঁড়িয়ে বরঞ্চ যারা তাকে নিপীড়ন করেছিল তাদেরকে কোনো না কোনোভাবে সমর্থন করায় যে নাগরিকদের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছিল সেটাও কিন্তু মমতার বিপক্ষে চলে গেছে। এবং বিজেপি ওই আরজি করের ডাক্তারের মাকে কিন্তু ক্যান্ডিডেট করেছে এবং তিনি জিতে আসছেন। তো এইরকম ঘটনাগুলো ওখানে আছে। আর সবচেয়ে বড় কথা 27% মতো তো ওখানে মুসলিম ভোট আছে। এবং এইটাকে কেন্দ্র করে কিছুদিন আগে আপনি খেয়াল করে দেখেছেন যে বাবরি মসজিদের মতো একটা মসজিদ তৈরি করা হবে, এইরকম একটা কথা নিয়ে ওখানে একটা তুমুল মানে উত্তেজনা তৈরি করা হয়েছিল। ভোটার সাইকোলজিকে কি দিয়ে প্রভাবিত করবেন? ভোটার সাইকোলজিকে আমাদের রাজনীতিটা কেমন হবে, আমাদের অর্থনীতিটা কেমন হবে, সামাজিক সংস্কৃতিটা কেমন হবে, এই আলোচনাগুলো এখন নাই। তুমি আমাদের দলের ক্যান্ডিডেট হবা, তুমি কত টাকা পাবে, তুমি আমাদেরকে ভোট দিবা, তুমি কত টাকা পাবে, কিংবা তুমি এই সুবিধা পাবে। মানে রাজনীতিতে
বলা হতো নির্বাচন হচ্ছে যাচাই বাছাই করার একটা গণতান্ত্রিক চর্চা, আর নির্বাচনকে বানিয়ে ফেলা হচ্ছে যে মানুষের মূল্যবোধকে নিচে নামানোর চেষ্টা, যে কারণে টাকার থলি নিয়ে, ধর্মের রাজনৈতিক ব্যবহার নিয়ে, আঞ্চলিকতা প্রাদেশিকতা নিয়ে, পেশি শক্তির প্রভাব নিয়ে, এবং আমার পছন্দের দল কিংবা আমি যাকে ভোট দেই সেই দল ক্ষমতায় গেলে আমিও যে কিছু ভাগ পাবো, এই ভাগ পাওয়ার মানসিকতা তৈরি করে মানুষ আসলে গণতান্ত্রিক মূল্যবোধটা শেষ করে দেওয়া হয়। তারই কিন্তু এগুলো ফল আমরা দেখছি। ফলে এর দুই ধরনের প্রভাব হবে। একটা হচ্ছে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ক্ষেত্রে তো অনেকগুলো বিষয় তারা তো সংযতভাবে কথা বলবেন, কিন্তু এই দুইটা যে পাশাপাশি দেশ যাদের সাংস্কৃতিক একটা ঐক্য ছিল, যাদের অর্থনৈতিক একটা বিনিময়ের বিষয় ছিল, সেই জায়গাগুলো তো নানাভাবে বাধাগ্রস্ত হবে, এবং এটা ভবিষ্যতে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটা অশনি সংকেত। এবং এখান থেকে আবার পাল্টা আমি যদি বলি, নেগেটিভের কি পজিটিভ হবে না? ভারতেও এখন একদল মানুষ কিন্তু আবার এর বিরুদ্ধে যেমন কথা বলছে, আমাদের এখানে যেমন একদল গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ তারা সচেতন হয়ে উঠছেন, ভারতেও পশ্চিমবঙ্গেও তাই হবেন এবং হতেই হবে তাদেরকে। এবং ভবিষ্যতে আমরা মনে করি এই অন্ধকারের মধ্যেও নতুন আলোর রেখা আবার দেখা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন রাজিকুজ্জামান রতন ও ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। দুজনকে আবারও স্বাগত। ডক্টর শাহান, আপনাকে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনায় আসি। মানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তি এই মুহূর্তে বেশ আলোচনার খোরাক আর কি বলতে পারেন। কিন্তু কেন এই আলোচনা, কি রয়েছে এই চুক্তিতে? ধন্যবাদ। আমার মনে হয় যে এই সমস্যার মূল সূত্রটা আসলে আছে হচ্ছে কি আপনার এই প্রশ্নের মধ্যে, যে কি আছে এই চুক্তিতে, মানে সেই জায়গাটাতে। কারণ দেখুন, মানে দীর্ঘ সময় ধরে আমরা এসেনশিয়ালি আমরা জানতাম না যে চুক্তির মধ্যে কি আছে। তারপর এটাকে যখন একবার লিক করা হলো, যিনি লিক করলেন তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হলো। সো এটা আরও হচ্ছে গিয়ে তারপর এটার মধ্যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, সেই জিনিসটা তারপর হচ্ছে গিয়ে হাইলাইট করা হলো। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, মানে আমি যখন জানি না এটার মধ্যে কি আছে, সেটা নিয়ে হচ্ছে গিয়ে একটা বড় ধরনের কনসার্ন থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে তারপরে এই চুক্তিটাকে যে প্রক্রিয়ায় করা হলো, একটা শেষ পর্যন্ত আনইলেক্টেড একটা সরকারি, ইলেক্টেড একটা গভর্নমেন্ট আসা পর্যন্ত অপেক্ষা না করে তারা হচ্ছে গিয়ে এই চুক্তিটা করলেন। এবং অ্যাট দ্য সেম টাইম তারা দাবি করলেন যে তারা সবার সাথে আলাপ আলোচনা করেছেন, সেটা একটা বিষয়। কিন্তু এই চুক্তিতে একই সাথে যেই ধারাগুলো আছে, সেটা আসলে বাংলাদেশের জন্য কতখানি উপকার হচ্ছে বা হচ্ছে না, কতখানি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র উপকৃত হচ্ছে বা হচ্ছে না, আমাদের সামনে অন্যান্য অল্টারনেটিভ কিছু আছে কিনা, হয়তো ছিল না, আমি ধরে নিচ্ছি, যদি আমি একদম বেনিফিট অফ ডাউটও দিই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা নিয়ে কোনো ধরনের ডিসকাশন না হওয়ার যেই সম্ভাবনা, সেটা হচ্ছে কি একটা বড় ধরনের প্রবলেম তৈরি করেছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, এই চুক্তিটা যখন শেষ পর্যন্ত প্রকাশ পেল, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রকাশ পায়নি। সেটা হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তির যে ওয়েবসাইট, সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে আমরা এটা পেয়েছি। দ্যাট রেজেস ইভেন মোর কোয়েশ্চেন, যে আমি কেন বা আমার দেশের কাছ থেকেই কেন হচ্ছে গিয়ে এটাকে ডিসক্লোজ করা হলো না। এবং তারপরে যখন আমরা দেখলাম দুটা ঘটনা ঘটেছে। নাম্বার ওয়ান, আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এই যে ট্রাম্পের যে ট্যারিফ ইস্যু করার যে অধিকার, সেটা নিয়ে একটা যে রায়টা হলো, যেখানে হচ্ছে গিয়ে প্রেসিডেন্টের এরকম কোনো ক্ষমতা আছে কিনা সেই ব্যাপারে যখন হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট রায় দিল, কংগ্রেস যখন এটা নিয়ে ইস্যু করবে, তখন কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই চুক্তিটার বৈধতা বা সেইটাকে নিয়ে প্রশ্ন করার বা সেটাকে আবারও রিডিজাইন করার একটা অপরচুনিটি আপনার কাছে তৈরি হলো। তখন কিন্তু আবারও চুক্তিটা নিয়ে আলাপ আলোচনা করার একটা স্কোপ আপনার হচ্ছে গিয়ে তৈরি হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে একই সাথে আমরা যে অ্যানালাইসিসগুলো দেখছি, সেই অ্যানালাইসিসগুলো দেখার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আমরা বোয়িং কেনার ইস্যুই বলেন বা হচ্ছে গিয়ে কম্পারেটিভ ট্রেডের যে ইস্যুগুলো আছে সেই জায়গাগুলো থেকেই বলেন, অনেকগুলো জায়গাতেই মনে হচ্ছে যে আমাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেবি বা প্রবাবলি, যেটা হচ্ছে আমরা যে ট্যারিফ সুবিধাটা পাচ্ছি সেটার সাথে এইটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না।
অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট এই জিনিসটা, এবং যেহেতু আমাদের যেটা বললাম যে সুপ্রিম কোর্টের রায়ের পরে মালয়েশিয়া আমরা দেখেছি তারা এটাকে নিয়ে আবারও একটা ডিসকাস করার একটা ইস্যু করেছে। এই ধরনের একটা অপরচুনিটি যখন আসে তখন তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা চলে আসে আমরা কেন এটা নিয়ে আরও ডিসকাস করতে পারবো না। এবং একই সাথে যখন রুমিন ফারহানা এমপি উনি যখন সংসদে এটা নিয়ে উত্থাপন করলেন তখনও কিন্তু এটা নিয়ে কোনো ডিসকাস হচ্ছে না। আমার ধারণা এই যে চুক্তিটাতে কি আছে আমরা এবং এই চুক্তিটা কিভাবে আমার জন্য উপকার করছে, কিভাবে হচ্ছে এটা আমার জন্য উপকার করছে না, আমরা নিউজ পেপার রিপোর্ট যেটা দেখছি, গতকালকেই বোধহয় একটা নিউজ পেপার এসেছে এই চুক্তির যে ধারাগুলো তার মধ্যে 40-এর অধিক ধারা বাংলাদেশের জন্য উপকারী নয়, 6টার মতো ধারা আমেরিকার বাংলাদেশের হয়তো স্বার্থটা দেখে। তাহলে এই যে কম্প্যারিজনটা আসছে, এই যে ডাটাগুলো আমরা এখনো পাচ্ছি, এটার ব্যাপারে আসলে গভর্নমেন্টের পজিশনটা কি? এবং গভর্নমেন্ট হচ্ছে কেউ বলছেন যে এটার মধ্যে কোনো ভারসাম্য নেই। অ্যাবসলিউটলি, মানে সেই এখন প্রশ্ন হচ্ছে ওই জায়গায় আপনার যদি অপরচুনিটি থাকে এইটাকে আবার রিনেগোশিয়েট করার, যেহেতু সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে, অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট এগুলো নিয়ে আমরা কেন আবার ডিসকাস করতে পারবো না? এবং এতদিন আমাদের একটা আনইলেক্টেড গভর্নমেন্ট ছিল, এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, আপনার একটা পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে কেন ডিসকাস করে এই জিনিসটাকে আবারও হচ্ছে গিয়ে চেঞ্জ করা যাবে না? বা যদি হচ্ছে গিয়ে পার্লামেন্ট ডিসিশন যে নেয় যে না এটা যেভাবে আছে আমরা সেভাবেই গ্রহণ করবো, দ্যাট ইজ অলসো অ্যান অপশন, সেটা নিয়ে হচ্ছে কাজ করতে পারে। কিন্তু এই যে এই চুক্তি নিয়ে এত কথা বলার বড় কারণটাই হচ্ছে এইটা যে বেসিক্যালি এইটা নিয়ে যে ধরনের ডিসকাশন হওয়ার কথা, এইটা নিয়ে যে ধরনের আপত্তিগুলো আছে সেই আপত্তিগুলোর যে ধরনের জবাব আমরা এক্সপেক্ট করছি সেই জবাবগুলো খুঁজে পাওয়া এই কোনোটাই হচ্ছে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি না, যার কারণে শুধু কৌতূহল না এবং কৌতূহলের সাথে শঙ্কা এই জিনিসটা হচ্ছে উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ রতন। আপনার কি মানে এই চুক্তির নিশ্চয়ই আপনি বিভিন্ন দিকগুলো আপনি পর্যালোচনা করেছেন বা দেখেছেন, কিন্তু এটা এই যে বিপদ, এটা ওই যেটা প্রফেসর শাহান যেটা বললেন যে আলোচনার সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগটা আমরা নিচ্ছি না। আমরা এই চুক্তিটা যতটুকু আমরা জানতে পেলাম এটা নন ডিসক্লোজার হওয়ার কথা ছিল, কিন্তু ডিসক্লোজ হয়ে গেছে। আমরা যখন জানতে পারলাম, জানার পরে আমরা কিন্তু রাজনৈতিকভাবে সারা দেশে এটা নিয়ে ব্যাপক সভা সমাবেশ মিছিল মিটিং করা এবং সর্বশেষ আমরা একটা সংসদ অভিমুখে পদযাত্রা করলাম এবং করে একটা বড় মিছিল নিয়ে আমরা সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়ে আসলাম। স্পিকার বললেন যে আপনাদের বিষয়টা আমি গভীর ইয়ের সঙ্গে নিলাম, কিন্তু আমি তো স্পিকার হিসেবে কিছু করতে পারবো না, যদি কেউ সংসদে এই বিষয়টা তোলে আমরা সেটা দেখব। তারপর আমরা সংসদ সদস্যদের কাছে এটা পৌঁছে দিলাম এবং এটাকে আমরা হুইপের মাধ্যমে সংসদ সদস্যদের কাছে দিলাম। আমরা সেখানে উল্লেখ করেছিলাম আমাদের কনসার্নগুলো, যে প্রথমত নির্বাচন 12ই ফেব্রুয়ারি, নির্বাচনের 72 ঘন্টা আগে এই চুক্তিটা কেন করা হলো? যে চুক্তি বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে দীর্ঘদিন বহন করতে হবে, সেই চুক্তিটা করলেন একদম অন্তর্বর্তীকালীন সরকার, যার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং একটা জাতীয় নির্বাচনের 72 ঘন্টা আগে। 2 নম্বর, এটা কেন প্রকাশ করালো না? শান ভাই যেটা ঠিক বলেছেন, যেটা কেন তাহলে জানানো হলো? তৃতীয়ত, আমরা যেটা বললাম এই চুক্তিতে যা আছে তা নিয়ে আলোচনা করার জন্য তো একটা সংসদে আলোচনা হতে পারে। আমাদের সংসদে সে বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা এখানে সনদ আর মসনদ নিয়ে যত আলোচনা করেছি, এত বড় একটা চুক্তি সেটা নিয়ে কোনো আলোচনা করলাম না। আমাদের চোখে যে মোটা দাগে যে কয়টা জিনিস ধরা পড়েছিল, সেটা একটা হচ্ছে যে ধরুন আমরা যুক্তরাষ্ট্রের কাছে কেন এই বাধ্যবাধকতাটা দেব যে যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যাদের যে সমস্ত দেশের রাজনৈতিক কিংবা সামরিক জটিলতা আছে তাদের কাছ থেকে পণ্য নিতে পারবো না, এই ধরনের জায়গায় যাওয়া একটা স্বাধীন দেশের স্বাধীন ব্যবসা বাণিজ্য করার পথে তো বাধা। 2 নম্বর হচ্ছে আমাদের কেন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে হবে প্রতি বছর $1 বিলিয়ন? কেন আমাদের যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর $3 বিলিয়ন কৃষি পণ্য আমদানি করতে হবে? কেন আমাদের যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রতি বছর কমপক্ষে 7 লক্ষ টন করে গম আনতে হবে? কেন আমাদের সয়াবিন এবং সয়াবিনজাত পণ্য প্রায় 26 লক্ষ টন, প্রায় $125 কোটি এটা কিনতে হবে? এই কেনগুলোর উত্তর কি? 2 নম্বর হচ্ছে যে আমাদের তো গম লাগে, তা আমরা গম কি কিনি না? কিন্তু প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এগুলো জেনেও কেন চুক্তি সেগুলো কি কম্পালশন ছিল? এটা দুটো জিনিস দেখুন। প্রফেসর ইউনূসের সরকার, তার যে অন্যতম একজন প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা
আসিফ নজরুল বললেন তাকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি। আচ্ছা, এক। 2 নম্বর, আরেকজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পরবর্তীতে শ্রম উপদেষ্টাও ছিলেন, তিনি বললেন একটা 5 তারকা হোটেলে বসে নানা ধরনের চুক্তি করা হয়েছে। তাহলে এখানে বোঝা যায় যে শুধু জনগণকে আড়ালে রাখা নয়, এমনকি যার যে উপদেষ্টা মণ্ডলী তাদেরকেও কোনো কোনো ক্ষেত্রে তিনি এটা অবহিত করেন নাই। এখান থেকে প্রশ্নটা আসে, তিনি কি তাহলে কোনো এজেন্ডা বাস্তবায়ন করলেন? না, একদম তিনি যদি পরিষ্কার। তিনি যদি বাধ্যবাধকতা, কে তাকে বাধ্যবাধকতার মধ্যে ফেললো? এই বাধ্যবাধকতা কি দেশের চাইতেও বড়, দেশের স্বার্থের চাইতেও বড়? এই যে দেখছি এই প্রশ্নটা তুলে আমরা এই জন্য বলেছিলাম যে এখনও দুটো বিষয় আছে, যে 90 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে এই চুক্তিটা যদি মানে না করা হয়, বাতিল করা না হয়, তাহলে এটা অটোমেটিক্যালি এটার কার্যকারিতা শুরু হয়ে যাবে, এবং সেটার ডেট হচ্ছে 9 মে। আর একটা হলো যে চুক্তি হওয়ার পরে, কার্যকর হওয়ার পরে কোনো একটা দেশ যদি চায় যে এই চুক্তিটা নিয়ে সে আলোচনা করতে চায়, প্রয়োজনে একপাক্ষিকভাবে সে বাতিলও করতে চায়, তাহলে 60 দিনের একটা নোটিশ দিয়ে সেটা করতে পারে। তাহলে 9 মের মধ্যে সরকারের একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল, অথবা যদি এখন পদক্ষেপ নাও নেয় তাহলে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়ার একটা জায়গা আছে, সেটাই আমরা সংসদে একটু তুলতে চেয়েছিলাম। কিন্তু আমাদের দুঃখ বলি বা দুর্ভাগ্য বলি যে সংসদে এই জিনিসটা যখন তুলতে গেলেন তখন বলা হলো এটা বিধিসম্মতভাবে হয় নাই, এটা যেভাবে নোটিশ করা দরকার সেভাবে করা হয় নাই, এই জন্য রুমিন ফারহানা এটা তুলতে গিয়েও কিন্তু তুলতে পারলেন না। কিন্তু জনগণ বুঝে গেল, দেশের মানুষ বুঝে গেল যে আমাদের দেশের জন্য একটা চুক্তি হলো দেশের মানুষকে না জানিয়ে, এমন একটা চুক্তি হলো যেটা দেশের স্বার্থ রক্ষা করবে না, এমন একটা চুক্তি হলো। যেমন একটা কথা যদি বলি, আমাদের 2036 সালে আমরা বোয়িং পাবো, তার জন্য আমরা চুক্তি করলাম, এবং এইটা সব মিলে 45,000 কোটি টাকা লাগবে। আমরা বলেছিলাম বোয়িং কেনা, হেলিকপ্টার কেনা, এগুলোকে হামের চাইতেও গুরুত্বপূর্ণ। হামের টিকার জন্য টাকা দিতে পারি না, হেলিকপ্টার কেনার জন্য টাকা দিতে পারবো। অথবা আমাদের হিমাগার কত দরকার, আমরা বলছিলাম একটা বিমানের দাম পড়ে গড়ে 3,000 কোটি টাকা। 3,000 কোটি টাকা হলে একটা মাঝারি মানের যদি হিমাগার, প্রায় 200 হিমাগার তৈরি করা সম্ভব। যেখানে কৃষকরা আলু সংরক্ষণ করতে পারে না, তো সেক্ষেত্রে 200 হিমাগার, 7,500 টন আলুর রাখার ক্ষমতা সম্পন্ন 200 হিমাগার তৈরি করা সম্ভব। আমার কি বিমান বেশি দরকার না হিমাগার বেশি দরকার? আমার হাওরের কৃষকের ধান, চোখের সামনে পাকা ধান যখন ডুবে যায়, এর দুঃখ, এর যে মর্মান্তিক বেদনা, আর হামে যখন একদিনে 13টা শিশু মরে যায়, সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে বুকে আগলে রাখার পরে চোখের সামনে সন্তানকে মৃত্যুবরণ করতে দেখার যন্ত্রণা, আর 2.5 মাস 3 মাস ধরে বছরে একবারই ধান হয়, সেই ধানটা যখন পেকে উঠেছে সেই ধানটাকে পচে যেতে দেওয়ার যন্ত্রণা, এই যন্ত্রণাগুলোকে আমরা খেয়াল করব না। ফলে আমাদের দেশের স্বার্থ কোথায় আর বিদেশের সঙ্গে চুক্তি করার বাধ্যবাধকতা কোথায়, এই প্রশ্নগুলো আমরা তুলতে চাই। অনেক ধন্যবাদ। প্রফেসর সায়ান, আপনি জানেন যে চুক্তি বাতিলের সম্ভাবনা খুব কম, কিন্তু চুক্তি সংশোধনের সুযোগ আছে কিনা? দেখুন, মানে আপনি চুক্তিতে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে যে চুক্তিটা সম্পন্ন হওয়ার পরে প্রত্যেকটা দেশে আইনি প্রক্রিয়া শেষ করবে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার 60 দিন পরে চুক্তিটি হচ্ছে গিয়ে শুরু হবে। এখন আইনি প্রক্রিয়াটা তো আমরা এখনো শেষ করিনি, সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট একটা বাফার টাইম আছে, আমি যতটুকু জানি বা যতটুকু হচ্ছে গিয়ে বুঝি। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এই চুক্তিটা নিয়ে অফকোর্স ডিসকাস করার এবং হচ্ছে গিয়ে নেগোশিয়েট করার অপশন তো এখনো আছে, সেটা বাট কতখানি আছে, এখানে অন্যান্য কোনো ইস্যু আছে কিনা সেটা সরকারের দিক থেকে ক্ল্যারিফাই করাটা হচ্ছে গিয়ে খুবই দরকার। আমি জাস্ট ছোট্ট কয়েকটা হিসেব, মানে প্রশ্ন একটু হিসেব করি। দেখুন, আমার বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা মণ্ডলী এসে যখন কোনো কিছু বলেন যে তারা জানতেন না বা উইথ অল ডিউ রেসপেক্ট, তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। এসেনশিয়ালি যারা এই জিনিসপত্র বলেন তারা একটা সময় সুশীল সমাজের অংশ ছিলেন, এবং হচ্ছে কি এখন তারা আবারও সুশীল সমাজের অংশ হবার চেষ্টা করছেন এবং আশা করছেন হচ্ছে তারা এই ভুলগুলো কথা বললে আমরা হচ্ছে কি তাদেরকে আবারও বুকে জড়িয়ে নিয়ে এই অংশ করে নিব। উই হ্যাভ টু রিমেম্বার, উই হ্যাভ টু রিমেম্বার উনারা চেয়ারে ছিলেন, এটা উনাদের রেসপন্সিবিলিটি ছিল এইটা দেখা। আজকে যারা মানে এই চুক্তির কথাই বলি, এটা তো সব জায়গায় আলোচিত হয়েছে
যারা এই কথাগুলো বলছেন তারা সোশ্যাল মিডিয়াতেও খুবই অ্যাক্টিভ ছিলেন, Yeah. নিউজ পেপারেও ছিলেন, তারা দেখেননি সেটা না। সো তারা দেখে তখন চোখ বন্ধ করেছিলেন, এখন বলছেন আমি জানি না। তাহলে পদত্যাগ করলেন না কেন? হ্যাঁ, অফকোর্স, তাহলে আপনি হচ্ছে গিয়ে পদত্যাগ করলেন না কেন? এখন হচ্ছে কি উপদেষ্টা মণ্ডলীর যারা ধরেন নারীর অধিকার এসব নিয়ে কথাবার্তা বলেন বা হচ্ছে রুল অফ ল নিয়ে কথাবার্তা বলেন, তা আপনার সময় যখন এই ঘটনাগুলো ঘটেছে আপনি তখন চুপ ছিলেন, আপনি পদত্যাগ করেননি, আপনি প্রতিবাদ করেননি, আপনি এটার অংশ, আপনাকে সেই দায় হচ্ছে স্বীকার করতে হবে। সো আমি এইখানে কোনো ধরনের ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পক্ষপাতী না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের একটু এই যে বাণিজ্য চুক্তি একটু মাথায় রাখতে হবে, পুরো জিনিসটা কিন্তু এরকম হিমাগার না বিমান বিমান ব্যাপারটা কিন্তু এইরকম না। অত্যন্ত ট্রেড ইজ এ ডিফারেন্ট থিং। Yeah. মানে ইস্যুটা এরকম, ইস্যুটা হচ্ছে গিয়ে আমি এই যে বিমানগুলো আমি কিনবো, এইটা বেসিক্যালি আমাকে কি অ্যাডভান্টেজটা ট্রেডে দিচ্ছে, যার ফলে হচ্ছে কি আমি সেটাকে আমি রিসোর্স ডাইভার্সিফাই করতে পারি বা অন্য কিছু হচ্ছে গিয়ে করতে পারি। মানে জাতীয় স্বার্থ কিন্তু এরকম বাইনারি হিসেবে এইটা না করে এইটা করা, এইভাবে বানানো সেইটা। প্রশ্নটা হচ্ছে যে আমি যেহেতু ট্রেড একটা চুক্তি করছি, তাহলে এইখানে আমি যেই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসছি সেইটার বিনিময়ে আমি আসলে এক্স্যাক্টলি যে বেনিফিটগুলো পাচ্ছি, সেই বেনিফিটগুলো এটার সাথে ইকুইভ্যালেন্সে যাচ্ছে কিনা, বা যদি যেহেতু পুরোপুরি ইকুইভ্যালেন্সে যাওয়া সম্ভব না, কারণ আপনি দুইটা অসম শক্তির মধ্যে, তাহলে আমি যতটুকু পাচ্ছি আমি আসলে কতখানি কম্পেয়ার টু আদার কান্ট্রি আমি আমার স্বার্থটা হচ্ছে গিয়ে রক্ষা করতে পারছি। জি। সো ওই জায়গাটাতেই হচ্ছে গিয়ে বড় প্রশ্নটা, এবং সেই কারণেই যেটা বলছিলাম যে 60 দিনের ইসেই বলেন বা আবার রিনেগোশিয়েটের কথা বলেন, রিনেগোশিয়েটটা এই জিনিসটাকে মাথায় রেখে করতে হবে যে এইটা এক্স্যাক্টলি, এবং আমি পুরো জিনিসটা হয়তো বাতিল করে দেওয়ার ডিফিকাল্ট, এটা সম্ভব হবে না, কারণ আমাদের তো গার্মেন্টসের যেই সেটা আছে, যে ট্যারিফ সেটা আছে, সেটা তো আমাদেরকে অ্যাভেল করতে হবে। সেইটার জন্য মাথায় রেখে আমরা কতখানি অ্যাডভান্টেজ পজিশনে যেতে চাই, সেই নেগোসিয়েশনটা অফকোর্স আমাদের হচ্ছে গিয়ে করতে হবে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। শেষের দিকে রতন, এখন দুটো বিষয় একটু খুব গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ আসলে কি অ্যাডভান্টেজ এখানে পাবে, গার্মেন্টসে আসলে কতটুকু পাবে। এখন আমার তুলা আমদানি করতে হবে আমেরিকা থেকে, আচ্ছা আমাদের সুতা লাগবে, তুলা থেকে তো সুতা হবে, তা আমি আমেরিকা থেকে তুলা আমদানিতে বাধ্য থাকবো, আমেরিকা থেকে জ্বালানি কিনতে বাধ্য থাকবো। এবং কি এইবার দেখেন জ্বালানি ক্রাইসিস যখন হলো, তখন রাশিয়ার কাছ থেকে তেল কেনার আগে আমাদের কিন্তু পারমিশন চাইতে হয়েছে আমেরিকার কাছে। তাহলে এগুলোর কি অ্যাডভান্টেজ দেবে আমাদেরকে? এটা কম্পারেটিভ ডিস্ট্রাকশনের জায়গায় চলে যাব, তুলনামূলক ধ্বংসযোগ্য। হ্যাঁ, অ্যাডভান্টেজ তো দূরের কথা। আর একটা বিষয় হলো যে আমরা আমেরিকাতে আসলে কত রপ্তানি করি? $6 বিলিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নে কত রপ্তানি করি? আমাদের $22-23 বিলিয়ন। আচ্ছা, যদি গার্মেন্টস পণ্যের কথা বলি, আর চীনের সঙ্গে আমাদের বাণিজ্য কত? $20 বিলিয়ন। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য কত? $14 বিলিয়ন। আমেরিকার সঙ্গে বাণিজ্য $7 বিলিয়ন। তাহলে ভবিষ্যতে চীন এবং ভারতের সঙ্গে যখন আমেরিকার কোনো কারণে টানাপোড়েন থাকবে, আমার তো চীনের কাছ থেকে একটা কথা আছে না, ফ্রম পিন টু প্লেন, ওই আলপিন থেকে শুরু করে প্লেন পর্যন্ত আমি তো চীনের কাছ থেকে নেই। আমরা যে মোবাইল ব্যবহার করি তার একটা বিরাট অংশ আমরা শুধু নেয়, আমেরিকাও নেয়। কিন্তু আমাদের উপর চাপ পড়ে যাবে যে চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য আমি আসলে কতটুকু করতে পারবো। ফলে সব মিলিয়ে হাত পাটা যে বেঁধে রাখবে, এই হাত পা বেঁধে রাখার একটা জায়গায় নিজেই নিজের স্বাক্ষর দিলাম। অনেক আগে শোপেনহাওয়ার একটা কথা বলছিলেন, যে নিজেই নিজের স্বাধীনতা হরণ করে, তাকে সে যদি ভোট দিয়ে ওটা করে, তাকে কি আমি স্বাধীন ভোটার বলতে পারি? তাহলে আমরা মনে হয় স্বাধীনভাবে নিজের পরাধীনতাটাকে আলিঙ্গন করতে চাইলাম। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমি তো জানিই না আপনি কি চুক্তি করেছেন। আমি তো স্বাধীন ভোটার বলছেন, যে না, একজন ভোটার তো তার কাছে এই খবরই নাই। যিনি স্বাক্ষর করেছেন তিনিও জানতেন, তিনি জানতেন। তিনি তো এই দেশের স্বার্থ রক্ষার জন্য দায়িত্ব নিয়েছেন, তাই না? তারা একটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন বলে এসেছিলেন তারা, যেমন আবার এখন যারা ক্ষমতায় আছেন তারাও তো নির্বাচনে জনগণের একটা সম্মতি নিয়ে এসছেন। ফলে আগের ওরা যে অপরাধ করেছে সেই অপরাধের যেন ধারাবাহিকতা রক্ষা করা না হয়। ফলে বরঞ্চ ওই অপরাধকে চিহ্নিত করা, তাকে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো, এবং এই অপরাধের শৃঙ্খলের মধ্যে যে আমি পড়ে গেলাম, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আছে কিনা। যেমন মালয়েশিয়া একটা উদ্যোগ নিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ এরকম উদ্যোগ নিচ্ছে, আমাদের এরকম একটা উদ্যোগ নেওয়া দরকার। কারণ আমাদের খেয়াল রাখতে হবে, আমরা শুধু ওই আমেরিকার সঙ্গে সম্পর্ক রেখেই আমরা ভালোভাবে টিকতে পারবো তা না। আমাদের এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে, আমাদের জাইকার নামে জাপানের সঙ্গে,
আমাদের ধরেন কত ধরনের সম্পর্কের বাঁধনে আমাদের বাধা থাকতে হয়। রতন হাতে সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ রতন। ডক্টর সাহান, আপনাকেও অনেক ধন্যবাদ। অন্তহীন আলোচনা, এই আলোচনা শেষ নেই। যাই হোক, দর্শক আপনারা যা শুনলেন, আমাদের দুজন অতিথি এই চুলচেরা বিশ্লেষণ করেছেন, আমরা শুনলাম। আমরা আসলে দেখি আগামীতে কি কি আলোচনা আরও করতে পারে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।